আমরা তাহলে আজকে থার্মোডাইনামিক্স সেকেন্ড পার্টটুকু শুরু করব এবং আমার আজকে মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে তিনটা জিনিস পড়ানো। আমি বলে নিচ্ছি তিনটা কি কি জিনিস পড়বো আমরা। আমরা অ্যাকচুয়ালি কার্নো সাইকেল পড়বো। কার্নো সাইকেলের পরে আমরা হচ্ছে যে রেফ্রিজারেশন সাইকেল আছে সেই রেফ্রিজারেশন সাইকেলে যাব এবং ফাইনালি আমি আপনাদেরকে এনট্রপির ডিটেলসটা পড়াবো। সো তিনটা জিনিসের একদম ডেপথ ডিটেলসে যাব এবং এই তিনটা রিলেটেড যত ম্যাথ হওয়া পসিবল সেগুলো আমি পড়াতে পড়াতে ডিসকাস করে যাব ফর বোথ বোর্ড এক্সাম অ্যান্ড অ্যাডমিশন টেস্ট, দুইটার জন্য আসলে একই টাইপের ম্যাথই আসে আমাদের। সো আমরা ওকে শুরু করি। ওকে, নাও উই ক্যান স্টার্ট। আমি শুরু করব কার্নো সাইকেল দিয়ে। কার্নো সাইকেল, এখন কার্নো চক্রটা আসলে কি জিনিস এইটা আমি বুঝাই সবসময় মানুষজনকে হচ্ছে একটা ইঞ্জিনের এক্সাম্পল দিয়ে। বাট আজকে আমি যেহেতু অনলাইনে সুবিধা আছে ইঞ্জিনের এক্সাম্পলটা একেবারে ভিডিও এক্সাম্পল দিয়ে দেখানো যায়, আমি আপনাদেরকে পুরো চক্রটা পড়ানোর পরে একটা ভিডিও দেখাবো যে কার্নোর সাইকেলে অ্যাকচুয়ালি মেশিনটা কিভাবে ওয়ার্ক করতেছে। আমরা এইখানে যখনই একটা কার্নোর সাইকেল নিয়ে চিন্তা করব সেটা হবে একটা গ্যাস সিলিন্ডার নিয়ে চিন্তা। সো এটা একটা গ্যাস সিলিন্ডার, ধরেন এটা একটা গ্যাস সিলিন্ডার। সো এই গ্যাস সিলিন্ডারের মুখে একটা পিস্টন লাগানো থাকে। সো দিস ইজ দ্য পিস্টন, এটা হচ্ছে পিস্টন। পিস্টনের তলায় একটা ক্র্যাঙ্ক শ্যাফট লাগানো আছে, এটাকে বলা হয় ক্র্যাঙ্ক এন্ড ক্র্যাঙ্ক শ্যাফট। সো দিস ইজ দ্য পিস্টন। এখন এই কার্নোর চক্রটা কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখব। সো আমরা একটা ডায়াগ্রাম পাশে আঁকবো। এই ডায়াগ্রামটা হবে পি ভার্সাস ভি ডায়াগ্রাম, প্রেসার বনাম ভলিউম ডায়াগ্রাম। এখন দেখেন একেবারে ইনিশিয়ালি ধরেন আপনি ঝা চকচকে একটা নতুন গাড়ি কিনে নিয়ে আসছেন, ওই গাড়িটা একবারও আপনি স্টার্ট করেন নাই, তাহলে কি ওই যে সিলিন্ডার গুলো আছে এই সিলিন্ডার গুলায় অ্যাকচুয়ালি এখন কোনো গ্যাস নাই। সো সিলিন্ডারের যদি গ্যাস না থাকে আমার এই পিস্টনটার উপরে গ্যাসটা স্টে করে, এইখানে থাকবে হচ্ছে গ্যাসটা। তাহলে যদি সিলিন্ডারে কোনো রকম গ্যাস না থাকে ইন দ্যাট কেস পিস্টনটা কি নিচে নামানো থাকবে না উপরে উঠানো থাকবে? পিস্টনটা একেবারে উপরে উঠানো থাকবে। সো একেবারে ইনিশিয়ালি আমার যে সিচুয়েশন সেটা হচ্ছে সিলিন্ডারের যে পিস্টনটা সেটা সম্পূর্ণরূপে একদম উপরে তোলা থাকবে, ফলে সিলিন্ডারের মধ্যে কোনো গ্যাস আসতে পারবে না। আমি জিনিসটা দেখাই। এই যে সিলিন্ডারটা আছে আমি একটু ডিফারেন্টলি আঁকি। আপনার একেবারে ইনিশিয়াল পজিশনে যখন থাকবে, আমি জাস্ট গাড়িটাকে যখন স্টার্ট করব ওই সময়ে ওই মুহূর্তে অ্যাকচুয়ালি কি অবস্থায় থাকবে সেটা দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। সো ফার্স্ট টাইম যখন ইঞ্জিনটাকে স্টার্ট করতেছেন তখন পিস্টনের মধ্যে কোনো গ্যাস নাই। আর যখন কোনো গ্যাস থাকবে না এটা কি বায়ু শূন্য অবস্থা না? সো বায়ু শূন্য অবস্থায় আপনি যদি কোনো একটা ভালভ ওপেন করে দেন, ভালভটা ওপেন করার ফলে কি হবে, ভিতরে বায়ুমণ্ডলীয় চাপের কারণে গ্যাসটা ইন হবে, প্রবেশ করবে। আচ্ছা, একটু একটা মিনিট।
একটু আমার সিনটিক বাবাজি কোনো একটা ঝামেলা দিচ্ছে, একটু ওয়েট করেন, আমি একটু শেয়ার টেস্ট অফ করে ঠিক করে নিচ্ছি। সরি ফর দিস ট্রাবল। ওকে, সরি, অ্যাগেইন সরি। মানে হচ্ছে আপনারা একটু প্যাশেন্স নিয়েছিলেন, থ্যাংক ইউ ফর দ্যাট। দেখেন, আমি যেটা বলতে যাচ্ছিলাম, একেবারে শুরুতে যখন আমার এই যে পিস্টনটা একেবারে ইনিশিয়ালি কোথায় থাকবে, একদম উপরে এখানে থাকবে। সো এটা হচ্ছে একেবারে স্টার্টিং পয়েন্টটা, স্টার্টিং মোমেন্ট। সো দেয়ার ইজ নো গ্যাস ইনসাইড দ্য সিলিন্ডার, সিলিন্ডারের মধ্যে কিন্তু কোনো গ্যাস নাই। এখন আমি যখন এখানে একটা ভালভ ওপেন করব, ধরেন এখানে একটা ভালভ আছে, এটাকে বলা হয় ইনলেট ভালভ বা ইনটেক ভালভ, ইনটেক অর ইনলেট ভালভ। যখনই ইনলেট ভালভটা অন করা হচ্ছে, তখনই কি হবে, বাইরে থেকে এয়ারটা ভিতরে প্রবেশ করবে। কিন্তু দেখেন, বাইরে থেকে যে এয়ারটা ইনফ্লো করছে ভিতরে, ইনিশিয়ালি ভিতরের ভলিউম কত, জিরো না? তাহলে এই যে দেখেন, ভলিউমটা আমি কিন্তু জিরো থেকে শুরু করতেছি, ইনিশিয়াল ভলিউম জিরো। অ্যান্ড বাইরে থেকে অ্যাটমসফিয়ারিক প্রেসার বা বায়ুমণ্ডলীয় চাপের কারণে গ্যাসটা ভিতরে প্রবেশ করতেছে। তাহলে এই যে দেখেন, চাপটা কি আছে, ফিক্সড আছে। সো এ টু বি, এই যে পজিশনটা এ থেকে বি, এ টু বি, এটা হচ্ছে ইনলেট খোলা, বায়ুমণ্ডলীয় চাপে গ্যাসের প্রবেশ। এখন গ্যাসটা ঢুকছে আপনার সিস্টেমের মধ্যে। এবার একটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো গ্যাস যে কোনো সিস্টেমে তখনই কাজ করবে যদি এবং কেবল যদি ওই গ্যাসটা উদ্দীপিত বা এক্সাইটেড হয়। আপনারা কেমিস্ট্রিতে এই জিনিসটা পড়ে আসছেন, অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়ণ শক্তি, মনে আছে কিনা? কেমিস্ট্রিতে আপনারা অ্যাক্টিভেশন এনার্জি পড়ছেন, যে কোনো একটা রিঅ্যাকশনে যাওয়ার জন্য কোনো একটা যৌগের একটা মিনিমাম অ্যাক্টিভেশন এনার্জি দরকার হয়। সিমিলারলি একটা গ্যাসকে আমি যদি কাজ করাতে চাই, তাহলে আগে ওই গ্যাসটাকে যেটা করতে হবে, উদ্দীপিত করতে হবে, এনার্জাইজড করতে হবে। সো হাউ টু এনার্জাইজ এ পার্টিকুলার গ্যাস? একটা গ্যাসকে আপনি এনার্জাইজ কিভাবে করবেন? খুব সিম্পল। আপনি যদি গ্যাসটাকে কম্প্রেস করেন, কম্প্রেসড একটা গ্যাস, সে যত কম্প্রেসড হবে ততই তার ইন্টারমলিকুলার কলিশন বা আন্তঃআণবিক সংঘর্ষ বাড়বে। আর কলিশন বা সংঘর্ষ যদি বেড়ে যায়, ইন দ্যাট কেস ইন্টারনাল এনার্জি বা অন্তস্থ শক্তি বাড়বে। সুতরাং আমি তাহলে এখন এই যে গ্যাসটাকে নিয়ে কাজ শুরু করব, এটা হচ্ছে ওয়ান পয়েন্ট, পয়েন্ট ওয়ান, ওয়ান থেকে টু যেটা। এবার খেয়াল করেন, আমার উদ্দেশ্য হচ্ছে গ্যাসের ইন্টারনাল এনার্জি বা অন্তস্থ শক্তি বৃদ্ধি করা। এখন প্রক্রিয়াটা তাহলে কি প্রক্রিয়া হবে, সমষ্ণ না রুদ্ধতাপীয়? যদি সমষ্ণ প্রক্রিয়া হয়, তাহলে তো টেম্পারেচারটা ফিক্স থাকতেছে। টেম্পারেচার ফিক্স থাকলে তো আমি কোনোভাবেই ইন্টারনাল এনার্জি বাড়াতে পারবো না। সো ওয়ান টু টু এই প্রসেসটা অবশ্যই হতে হবে অ্যাডিয়াব্যাটিক বা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে ওয়ান থেকে টু হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়া।
অ্যাডিয়াব্যাটিক প্রসেস। তাহলে এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় অ্যাকচুয়ালি গ্যাসটা সংকুচিত হচ্ছে, গ্যাস সংকুচিত হচ্ছে অন্তস্থ শক্তি বাড়ছে। তাহলে 1 থেকে 2 এই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সেটা সংকুচিত হচ্ছে। তাহলে 1 থেকে 2 এটা একটা কি প্রক্রিয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এখন দেখেন গ্যাসটাকে আপনি সংকুচিত করছেন 1 থেকে 2 এ যখন যাচ্ছি, তাহলে এখন আমার পিস্টনটা কি হয়েছে খেয়াল করেন। শুরুতে আমি এর মধ্যে গ্যাস নিছিলাম, গ্যাসটা নেওয়ার পরে পিস্টনটা নিচে নেমে আসছিল। এরপর আবার পিস্টনটাকে আমি কি করছি নিচ থেকে উপরে টেনে তুলছি। যখনই পিস্টনটা নিচ থেকে উপরে উঠবে রুদ্ধতাপের প্রক্রিয়ায়, এই যে এখানকার যে পিস্টনটা আছে এই পিস্টনটুকুকে আমি যদি নিচ থেকে উপরে তুলে ফেলতে পারি, তাহলে অ্যাকচুয়ালি কি হবে, পিস্টনটা ধরেন এখান থেকে এখানে উঠে আসলো। তাহলে পিস্টনটা আমি নিচ থেকে উপরে টেনে তুলছি। তাহলে এই যে মাঝখানে যে গ্যাসটা আছে এই গ্যাসটা সংকুচিত হয়েছে। সংকুচিত হলে গ্যাসটা কি হয়ে যাচ্ছে, এনার্জাইজড হচ্ছে, বা গ্যাসটা তখন শক্তি পাচ্ছে, অন্তস্থ শক্তি বাড়িয়ে দিচ্ছে আমি, কেন? যাতে আমি বিক্রিয়াটা ঠিকমতো করতে পারি। খেয়াল করে দেখেন আমার কিন্তু ভলিউমটা কমে প্রেসারটা কি অনেক বেড়ে গেছে। এখন যদি আমি এই গ্যাসটার মধ্যে জ্বালানি ঢুকিয়ে দিই, একটা ফুয়েল নজল থাকে এখানে, এখানে নেক্সট যেটা থাকে সেটা হচ্ছে ফুয়েল নজল। ফুয়েল নজল কি করবে? ফুয়েল নজল হচ্ছে এর ভিতরে ফুয়েলটাকে অ্যাটোমাইজ করে স্প্রে করে দিবে। ফুয়েল নজল ফুয়েলটাকে অ্যাটোমাইজ করে স্প্রে করে দিবে। এখন প্রথম কোশ্চেন, কেন ফুয়েলটাকে অ্যাটোমাইজ করে স্প্রে করা হয়? কারণ হচ্ছে যত বেশি অ্যাটোমাইজ আমরা করতে পারবো তত সারফেস এরিয়া বেড়ে যাবে। আর আপনারা অলরেডি কেমিস্ট্রি থেকে জানেন, যদি কোনো রিয়াকশনের রেট বাড়াতে হয়, রেট অফ রিয়াকশন ইনক্রিজ করে যদি সারফেস এরিয়া কি করা যায়, ইনক্রিজ করা যায়। তাহলে ফুয়েলটাকে যখন অ্যাটোমাইজ করে স্প্রে করে দিচ্ছে আমরা গ্যাসের মধ্যে, তখন সারফেস এরিয়া বাড়তেছে, রেট অফ রিয়াকশনটাও বাড়বে। এখন আপনি এইখানে একটা স্পার্ক প্লাগও লাগিয়ে দিবেন, ফুয়েল নজল আর এখানে আরেকটা আছে স্পার্ক প্লাগ। স্পার্ক প্লাগ লাগানো থাকলে ভিতরে স্পার্ক তৈরি হয়ে আগুন ধরবে, যখনই আগুন ধরবে একটা বিস্ফোরণ হবে এবং বিস্ফোরণের ফলে গ্যাসটা আবার প্রসারিত হবে। তো এই যে গ্যাসটা প্রসারিত হচ্ছে 2 থেকে 3, এই 2 থেকে 3 হচ্ছে সমষ্ণ প্রসারণ। দেখেন আমি ব্যাখ্যা করে দিচ্ছি কেন 2 থেকে 3 আইসোথার্ম, এটার একটা ব্যাখ্যা আপনাদের জানা জরুরি, না জানলেই না। ধরেন আপনি একটা পাতিলে পানি গরম করতেছেন, গরম পানি পাতিলে আছে, তাহলে আপনার যদি পাতিলটা পানি ফুটতে থাকে, যতক্ষণ পর্যন্ত পানি ফুটবে ততক্ষণ পর্যন্ত টেম্পারেচার কিন্তু 100 ডিগ্রির থেকে বাড়বেও না কমবেও না। আবার বলতেছি, ধরেন আপনার একটা পাতিলে পানি রাখা আছে, পাতিলের পানি ফুটতে শুরু করছে, যে মোমেন্টে একটা পানির কণা ফুটতে শুরু করছে ওই মোমেন্টে অ্যাকচুয়ালি গোটা পাতিলের তাপমাত্রা 100 ডিগ্রি। সো সম্পূর্ণ পানি উড়ে যাওয়ার আগ পর্যন্ত টেম্পারেচার ওইখানে কি হবে না, চেঞ্জ হবে না। সুতরাং আপনার একটা পাতিলে ফুটন্ত পানি আছে, এই যে পানি যতক্ষণ ধরে ফুটতেছে ততক্ষণই অ্যাকচুয়ালি এটা একটা কি প্রসেস, আইসোথার্মাল বা সমষ্ণ প্রক্রিয়া। আপনাকে তাহলে এমসিকিউতে যদি জিজ্ঞেস করা হয় কোন পাতিলে ফুটন্ত পানি, এটা কি প্রক্রিয়া, চোখ বন্ধ করে বলে দিবেন যে অ্যাকচুয়ালি এটা আইসোথার্ম বা সমষ্ণ প্রক্রিয়া। সো যখন আপনি আগুন জ্বালাচ্ছেন, আগুনটা যতক্ষণ ছড়াচ্ছে ততক্ষণ প্রসেসটা কি থাকবে, সমষ্ণ প্রক্রিয়া থাকবে। তাহলে 2 থেকে 3-এ সমষ্ণ প্রক্রিয়ায় গ্যাসটা প্রসারিত হলো। এখন দেখেন গ্যাসটা প্রসারিত হওয়ার পরেও আপনি গ্যাস থেকে যে এনার্জি, আরো এনার্জি বের করে আনতে চান, তাহলে এইটাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আরো প্রসারিত হতে দেন। 3 থেকে 4 আপনি রুদ্ধতাপীয় প্রসারণে যাবেন। 3 থেকে 4 এখানে আমরা যাব রুদ্ধতাপীয় প্রসারণে।
এখন প্রথমে গ্যাসটাকে সংকুচিত করছিলাম সমষ্ণ প্রক্রিয়ায় 1 থেকে 2 এ, 2 থেকে 3 এ সমষ্ণ প্রসারণ করলাম, 3 থেকে 4 এ রুদ্ধতাপীয় প্রসারণ করলাম। এরপর গ্যাসটার মধ্যে আর কিছু নাই, এখন গ্যাসটাকে আমি সংকুচিত করে এনভায়রনমেন্টে ছেড়ে দিব। তাহলে 4 থেকে 1 এটা হচ্ছে সমষ্ণ সংকোচন। সমষ্ণ সংকোচন। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি এতক্ষণ ধরে যে গ্যাসটাকে নিয়ে কাজ করলাম, ওই গ্যাসটাকে আপনি সংকুচিত করছেন, জ্বালাইছেন, পুরাইছেন, ওর মধ্যে থেকে যত হিট ছিল সব বের করে নিয়ে আসছেন। ওকে আর কাজ করতে পারবে? পারবে না। ওকে এখন কি করতে হবে? ভাগায় দিতে হবে। সো ওকে এখন সিলিন্ডারের ভিতর থেকে আমরা ভাগায় দিব। সো এই যে বি থেকে এ, এইটা হচ্ছে আউটলেট ভালভ খুলে দিব, ব্যবহৃত গ্যাস পরিবেশে নির্গমন হবে। আমি গাড়ির সাইকেল দিয়ে যদি বুঝাইতে যাই, এই যে বি থেকে এ, এটা হচ্ছে গাড়ির যে এক্সজস্ট পাইপ আছে না, এক্সজস্ট পাইপ দিয়ে যে গ্যাসটা বের হচ্ছে, এটা হচ্ছে বি থেকে এ প্রসেসটা। এখন একটা জিনিস আপনারা খেয়াল করে দেখেন, এ থেকে বি আর বি থেকে এ পরস্পর বিপরীত প্রক্রিয়া। তাহলে এ থেকে বি এর জন্য যে কৃতকাজ আর বি থেকে এ এর জন্য যে কৃতকাজ, দুইটা একটা আরেকটার কি হবে? বিপরীত হবে। তাহলে এ বি, বি এর লব্ধি কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। সুতরাং আমরা এই কারণে অ্যাকচুয়ালি যখন কোন একটা কার্নোট চক্র পড়ি, আমরা এ থেকে বি আর বি থেকে এটা নিয়ে মাথা ঘামাই না, কারণ এখানে কাজের পরিমাণটা কত হয়ে গেছে? 0 হয়ে গেছে। সো আমাদের তাহলে সব সময় সাইকেলগুলো আমরা দেখি এইভাবে, এই যে দেখেন এইভাবে। তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। এখন দেখেন, আমার তাহলে দুইটা সমষ্ণ প্রক্রিয়া আর দুইটা কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সো 1 2, এটা হচ্ছে সমষ্ণ সংকোচন, সরি 1 2 হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন, 1 2 হচ্ছে অ্যাডিয়াব্যাটিক বা রুদ্ধতাপীয় সংকোচন, 2 3 সমষ্ণ প্রসারণ, 3 4 রুদ্ধতাপীয় প্রসারণ, 4 অন সমষ্ণ সংকোচন। সো টোটাল 4টা প্রসেসের কম্বিনেশন হচ্ছে আমাদের পুরো কার্নো চক্রটা। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি আবার আপনাদেরকে পুরো প্রসেসটা আরেকবার বলে নিচ্ছি যাতে সুবিধা হয়। দেখেন, গ্যাসটা প্রথমে নেওয়া হয়েছে, নেওয়ার পরে গ্যাসটাকে সংকুচিত না করলে সিস্টেমটা কখনোই কি হবে না? কাজ করবে না। সো গ্যাসটাকে এনার্জাইজড করার জন্য 1 থেকে 2 রুদ্ধতাপীয় সংকোচন করা হয়। রুদ্ধতাপীয় সংকোচনের তাহলে উদ্দেশ্য কি? গ্যাস সংকুচিত করে অন্তস্থ শক্তি বাড়ানো, অন্তস্থ শক্তি বাড়ানো। এটা হচ্ছে 1 থেকে 2 এর উদ্দেশ্য। 2 থেকে 3 সমষ্ণ প্রসারণ, এটাই কি করা হয়? গ্যাসকে জ্বালাও পোড়াও কর্মসূচি, গ্যাসকে জ্বালানো। সো জ্বালাও পোড়াও কর্মসূচির পরে একটা জিনিস মাথায় রাখেন, একটা বস্তুকে আপনি জ্বালাইছেন, জ্বালানোর পরেও এর মধ্যে কিন্তু কিছু এনার্জি থেকে যায়।
সো যে কোনো গ্যাসকে প্রসারিত হতে দিলে ও তার হিটটা ছেড়ে দেয়। আপনি যে কোনো গ্যাসকে প্রসারিত যখন করতে দিবেন তখন সে তার হিটটাকে ছেড়ে দিবে। ওই হিটটাকে আপনি যদি কাজে রূপান্তর করতে পারেন, খেয়াল করেন, অন্তস্থ শক্তিকে কাজে রূপান্তর করি আমরা কোথায়? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। আবার বলতেছি, যে কোনো গ্যাসের অন্তস্থ শক্তি কাজে রূপান্তরিত হয় শুধুমাত্র রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। তাহলে 3 থেকে 4-এ আমি অন্তস্থ শক্তিটাকে কাজে রূপান্তর করতেছি। সুতরাং এই রুদ্ধতাপীয় প্রসারণে যেটা হয়, গ্যাসের অন্তস্থ শক্তি কাজে পরিণত করা হয়। আর গ্যাসটাকে জ্বালাইছেন, পুরাইছেন, সব করছেন, এখন লাথি মেরে বের করে দিবেন যে তোর কাজ শেষ। ওই যে ছাই ফেলতে ভাঙা কুলো টাইপ অবস্থা, যে যখন কাজ শেষ তখন এটাকে এখন ফেলে দাও। সো গ্যাসটাকে নিয়ে এত কিছু করলেন, দেখেন আমরা কত খারাপ। এই গ্যাসটাকে এখন আমরা অকৃতজ্ঞের মতো, তোকে দিয়ে সব কাজ করা হয়ে গেছে, যার ফুট নতুন গ্যাস নিয়ে আসতে হবে। সো আমরা এখানে গ্যাসকে এক্সপ্লয়েট করছি অ্যাকচুয়ালি। সো 4 থেকে 1-এ যেটা করা হয়, গ্যাসটাকে বাইরে ফেলে দেওয়ার জন্য রেডি করা হয়। সো গ্যাসটাকে আমরা বাইরে ফেলে দেওয়ার জন্য, পরিবেশে নির্গত করার জন্য ব্যবহৃত গ্যাস পরিবেশে নির্গত করার জন্য প্রস্তুতকরণ। সো আশা করি এখন কার্নোট চক্রটা পুরোপুরি ক্লিয়ার হওয়ার কথা আপনাদের। এখন একটা জিনিস খেয়াল করেন, আপনি যখন 1 থেকে 2-এ যাচ্ছেন, সংকুচিত করতেছেন, 3 থেকে 4-এ যাচ্ছেন, প্রসারিত করতেছেন, এখানে কিন্তু পুরা ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে। তাহলে 1 থেকে 2, 3 থেকে 4, 1 থেকে 2 আর 3 থেকে 4, এই দুইটায় অনলি ইন্টারনাল এনার্জি নিয়ে কাজ হচ্ছে। কোনো হিট দিচ্ছেন না, কোনো হিট নিচ্ছেন না। তাহলে ইন্টারনাল এনার্জি নিয়ে কাজ হচ্ছে কোথায়? 1 থেকে 2 আর 3 থেকে 4-এ। কিন্তু 2 থেকে 3-এ আপনি জ্বালাও পোড়াও কর্মসূচিতে আছেন, 2 থেকে 3 জ্বালাও পোড়াও, তাহলে এটা হচ্ছে হিট ইনটেক। হিট নিচ্ছি, Q1 হিট নিচ্ছি ধরেন T1 টেম্পারেচারে। আর 4 থেকে 1-এ আমি এনভায়রনমেন্টে একটা গ্যাস ছেড়ে দিব। এক্সজস্ট দিয়ে যে গ্যাস আছে ওইটার তাপমাত্রা কি কম থাকে না বেশি থাকে? ওটার কিন্তু একটা ভালোই তাপমাত্রা থাকে। তাহলে হিট রিলিজ করতেছি Q2 T2 তাপমাত্রায়। তাহলে হিট অ্যাডেড মানে তাপ যুক্ত করছি কতটুকু? Q1। আর হিট রিজেক্টেড কতটুকু তাপ ছেড়ে দিচ্ছি? Q2। তাহলে কৃতকাজ W ইকুয়ালস টু Q1 মাইনাস Q2। আর ইফিসিয়েন্সি কর্মদক্ষতা ইটা ইকুয়ালস টু Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1 ইন্টু 100%। সো এই ছিল আমাদের কার্নোট চক্রের পুরোটা। এখন এইখানে আমি কিছু জিনিস আবারও ভাঙবো, ভেঙে ভেঙে লিখবো, প্রত্যেকটা স্টেপ আমি এখন ভাঙবো। আসেন, আমি প্রতিটা স্টেপের কোথায় কতটুকু কাজ হবে, কোথায় কি হবে, সব আবার পড়াবো। এখানে হচ্ছে পি, এটা হচ্ছে ভি, পিভি ডায়াগ্রাম। সো ডায়াগ্রামটা এঁকে নিয়ে আগে। ওয়ান, টু, থ্রি, ফোর, এরপর আবার ওয়ান। এখন দেখেন এইখানে আপনি Q1 পরিমাণ তাপ দিচ্ছেন T1 তাপমাত্রায়, কারণ আগুন জ্বালাইছেন, তার মানে কি ওকে তাপ দিচ্ছেন বাইরে থেকে। আর এইখানে তাপটা ছেড়ে দিবেন এনভায়রনমেন্টে, তাপটা বর্জন করছেন T2 তাপমাত্রায়। এখন 1 থেকে 2 এটা কি প্রক্রিয়া? অ্যাডিয়াবেটিক বা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে দেখেন রুদ্ধতাপীয় প্রক্রিয়া এখানে কৃতকাজ W12 ইকুয়ালস টু কত? আমি গতদিন আপনাদেরকে পড়াইছি এনআর বাই গামা মাইনাস 1, এখানে T2 মাইনাস T1, এটা হচ্ছে W12। এবার 2 থেকে 3-এ যখন যাচ্ছি, সমস্ত প্রক্রিয়ায় কৃতকাজ W23 সমান nRT1 লন V3 বাই V2।
তাহলে দেখেন সমষ্ণ প্রসারণে কৃতকাজ ধনাত্মক হবে, কারণ কি গ্রাফ থেকেই দেখেন 3 এর আয়তন 2 এর আয়তন থেকে বেশি, v3/v2। এবার 3 থেকে যখন 4-এ আসতেছি w34 রুদ্ধতাপীয় প্রসারণ, তাহলে প্রসারণের বেলায় nr/γ-1, উপরের তাপমাত্রা কত T1, নিচের তাপমাত্রা কত T2, T1 - T2। আর একদম নিচে W34 যেটা, এটা হচ্ছে T2 তাপমাত্রায় সমষ্ণ প্রক্রিয়া nR-T2 লন V1 শেষ আয়তন ডিভাইডেড বাই আদি আয়তন V4। খেয়াল করেন আমি গ্রাফের মধ্যে প্রত্যেকটা কাজ লিখে দিলাম। তাহলে আপনাকে যদি কোনো একটা কার্নোট চক্র দিয়ে যে কোনো ধাপের কৃত কাজ বের করতে বলে আপনার পারা অবশ্যই উচিত, না পারলে এখন মাইর দেওয়া উচিত আপনাদের ধরে। সো এখন আসেন মজার জিনিস শিখিয়ে দিই। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় একটা কার্নোট চক্রে কোনো কাজই হয় না। দেখেন 1 থেকে 2 ও 3 থেকে 4 এই দুইটা কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া না? তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় মোট কৃত কাজ equals to W12 plus W34। চলেন যোগ করি nr/γ-1 T2 minus T1, আর ওইখানে nr/γ-1 আছে প্লাস T1 minus T2। nr/γ-1টা কমন নিয়ে নিছি, সো আলটিমেটলি দেখেন কত পান, 0 পান না? তাহলে একটা কার্নোট চক্র থেকে যে কাজই পাই না কেন আমরা, পুরো কাজটি আছে সমষ্ণ প্রক্রিয়া থেকে। রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা আমার অ্যাকচুয়ালি কার্নোট চক্রটাকে পরিচালিত করতে সাহায্য করে। কার্নোট চক্রে রুদ্ধতাপীয় প্রক্রিয়া থেকে কোনো আউটকাম আসে না। রুদ্ধতাপীয় প্রক্রিয়া কার্নোট চক্র থেকে কোনো রকম কাজ দেয় না আমাদেরকে, সমষ্ণ প্রক্রিয়া থেকে পুরো কাজটা পাই। তাহলে সম্পূর্ণ যে ওয়ার্ক আউটপুট ডাব্লুটা আসবে সেটা আসবে অ্যাকচুয়ালি W23 এবং W41 থেকে। কারণ অলরেডি দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে ফেলছি রুদ্ধতাপীয় প্রক্রিয়া দুইটার কৃত কাজের যোগফল কি আসতেছে, 0 আসতেছে। তাহলে nR-T1 লন V3/V2 প্লাস nR-T2 লন V1/V4। এই যে দেখেন আপনি তাহলে যে কোনো প্রক্রিয়ায়, সেটা সমষ্ণ প্রক্রিয়া হোক রুদ্ধতাপের প্রক্রিয়া হোক, এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ। সো একটা কার্নোট চক্রে এইভাবে যে কোনো প্রসেসের কৃত কাজ বের করা পসিবল। এখনো শেষ হয় নাই, কাহিনী আরেকটা আছে। আরো একটা কাহিনী কি সেটা এখন আমি একটু বুঝিয়ে বলি। দেখেন আমরা ইনপুট, যেটা ইনপুট দিছিলাম সেটা ছিল Q1, ওয়ার্ক ডান এটা ছিল Q1 - Q2। তাহলে যে এনার্জিটুকু লিভ করছি এনভায়রনমেন্টে, লেফট এনার্জি, লেফট হিট Q2, তাহলে ইফিসিয়েন্সি ইকুয়ালস টু ওয়ার্ক ডান ডিভাইডেড বাই ইনপুট ইনটু 100%। এখন প্রশ্ন হচ্ছে এই প্রসেসটা যদি একটা রিভার্সিবল প্রসেস হয়, পুরো প্রক্রিয়াটা যদি একটা রিভার্সিবল বা প্রত্যাগামী প্রক্রিয়া হয়, তাহলে কার্নোট চক্রটি যদি প্রত্যাগামী মানে রিভার্সিবল প্রক্রিয়া হয়। এখন প্রথম কোশ্চেন হচ্ছে প্রত্যাগামী প্রক্রিয়া আবার কি জিনিস, রিভার্সিবল প্রসেসটা কি জিনিস সেটা একটু বুঝে নেই। ধরেন একটা বিন্দু এ আছে আর একটা বিন্দু বি আছে, আপনি এ থেকে বিতে যাচ্ছেন, এ থেকে বিতে যাচ্ছেন, আপনি ধরেন 1 কিলোগ্রাম বরফকে নিয়ে 1 কিলোগ্রাম বরফ, বিতে যাবেন 1 কিলোগ্রাম পানি।
তাহলে 1 কিলোগ্রাম বরফকে 1 কিলোগ্রাম পানিতে যদি রূপান্তর করতে হয় আপনাকে এক্সাক্ট 3,36,000 জুল তাপ দিতে হবে। এবং এই তাপটা বরফ থেকে পানিতে যখন আমি কনভার্ট করতেছি এই তাপটা দিতে হবে 3,36,000 জুল। ওকে। আর যদি 1 কিলোগ্রাম পানি থেকে আমি 1 কিলোগ্রাম বরফে আসতে চাই, খেয়াল করেন আমি 1 কিলোগ্রাম পানি থেকে 1 কিলোগ্রাম বরফে আসতে চাচ্ছি, তাহলে এইখানে আমাকে কি করতে হবে? পানি থেকে 3,36,000 জুল তাপ কি অপসারণ করে দিতে হবে না? তাহলে এটা হচ্ছে রিভার্সিবল প্রসেস, যে আমি যতটুকু তাপ অ্যাড করব বা যুক্ত করব ঠিক ততটুকু তাপ যদি সরিয়ে নেই তাহলে অবস্থা দুইটার মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারবো। এটাই হচ্ছে কি প্রসেস? রিভার্সিবল বা প্রত্যাগামী প্রক্রিয়া। এখন যদি প্রত্যাগামী প্রক্রিয়া হয় মজাটা দেখেন, এখানে বরফ থেকে পানিতে যাচ্ছি কত ডিগ্রি সেলসিয়াস? 0 ডিগ্রি সেলসিয়াস, 273 কেলভিন। পানি থেকে বরফে আসতেছি সেটাও কিন্তু 273 কেলভিন। তার মানে তাপ এবং তাপমাত্রার যে রেশিও Q/T এটা হয়ে যাচ্ছে ধ্রুব সংখ্যা। সো যে কোনো রিভার্সিবল সাইকেলের কন্ডিশন, এটা হচ্ছে প্রত্যাগামী প্রক্রিয়ার শর্ত। সো যদি আপনাকে কোনো একটা প্রত্যাগামী প্রক্রিয়া দেওয়া হয় Q/T অবশ্যই কি হতে হবে? ধ্রুব হতে হবে। তাহলে দেখেন আমার এই কার্নোট চক্রটা যদি প্রত্যাগামী হয় এখানে Q1/T1 মাস্ট বি ইকুয়ালস টু Q2/T2, দ্যাট ইজ Q1/Q2 ইকুয়ালস টু T1/T2। তাহলে ইটা ইকুয়ালস টু 1 মাইনাস Q2/Q1 ইকুয়ালস টু 1 মাইনাস T2/T1। এটা কখন লেখা যাবে? এটা লেখা যাবে শুধুমাত্র যদি প্রত্যাগামী প্রক্রিয়া হয়। এটা শুধুমাত্র প্রত্যাগামী প্রক্রিয়া হলে। সো দেখেন এইখানে আমরা অলরেডি অনেকগুলা ম্যাথ অ্যাকচুয়ালি করে ফেলছি। আমি একটু রিভিউ করি এখান থেকে কতগুলা ম্যাথ আসতে পারে। ম্যাথ নাম্বার 1, আপনাকে Q1 Q2 দিয়ে দিছে, কৃত কাজ বা ইটা বের করতে দিছে, করছেন। ম্যাথ নাম্বার 2, আপনাকে শুধুমাত্র রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ বের করতে বলছে। ম্যাথ নাম্বার 3, শুধুমাত্র সমস্ত প্রক্রিয়ায় কৃত কাজ বের করতে বলছে। ম্যাথ নাম্বার 4, যে কোনো প্রক্রিয়ায় কৃত কাজ বের করতে বলছে। ম্যাথ নাম্বার 5, আপনাকে প্রক্রিয়াটা কি প্রত্যাগামী না অপ্রত্যাগামী সেটা বের করতে বলছে। সো অলরেডি এই অংশটার মধ্যে অ্যাকচুয়ালি 5টা ডিফারেন্ট টাইপস অফ ম্যাথ করা সম্ভব। এখন আসেন এইখানে আমরা একটু আরেকটু ডিফারেন্ট কোশ্চেনে চলে যাব। একটু ডিফারেন্ট কোশ্চেন করব আমি। কোশ্চেন, এটা একটা কমন কোশ্চেন, এটা বুয়েট ভর্তি পরীক্ষার প্রশ্ন ছিল। সো এই কোশ্চেনটা আমি করাই একটা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, যে একটি কার্নোট চক্রে 2 পারমাণবিক 4 মোল গ্যাস কার্যনির্বাহী বস্তু হিসেবে কাজ করে। ওকে, তাহলে ওয়ার্কিং অবজেক্ট কার্যনির্বাহী বস্তুটা আসলে কি জিনিস সেটা একটু দেখিয়ে নেই আমরা। এই যে দেখেন সিলিন্ডারটা নিয়ে যখন কাজ করতেছিলাম গ্যাস সিলিন্ডারের মধ্যে গ্যাস ভরতেছিলাম, এখন আমি যদি এয়ার ভরি গ্যাস হিসেবে, যদি এয়ার নেই কার্যনির্বাহী বস্তু, ওয়ার্কিং সাবস্টেন্সটা কি তাহলে এয়ার। কিন্তু আমি যদি এখানে হিলিয়াম গ্যাস নেই বা হাইড্রোজেন গ্যাস নেই, যে কোনো গ্যাস তো নিয়ে আমি কাজ করতে পারি তাই না? তাহলে যে গ্যাসটা আমি সিলিন্ডারের ভিতরে নিয়ে কাজ করব তাকে বলা হচ্ছে ওয়ার্কিং সাবস্টেন্স। তাহলে এই যে আমাদের ম্যাথটা আছে এই ম্যাথের ওয়ার্কিং সাবস্টেন্সটা কিন্তু বলে দিছে, সেটা হচ্ছে 2 পারমাণবিক একটা গ্যাস যার 4 মোল পরিমাণ আমি নিয়েছি কার্যনির্বাহী বস্তু হিসেবে। এখন চক্রটিতে প্রতি ধাপে
সংকোচন প্রসারণের অনুপাত 1:2 হলে এবং প্রাথমিক তাপমাত্রা 223°C হলে কার্নোট চক্রের কর্মদক্ষতা কত? সেটা হচ্ছে আমাদের কোশ্চেনটা। ওকে, একটা জিনিস খেয়াল করেন, আপনি 2 পারমাণবিক 4 মোল গ্যাস কার্যনির্বাহী বস্তু হিসেবে নিচ্ছেন, তাহলে 2 পারমাণবিক 4 মোল গ্যাস এখানে কি দরকার হচ্ছে? আমার কিন্তু দরকার নেই, কারণ কর্মদক্ষতা বের করার জন্য যেটা দরকার প্রাইমারি টেম্পারেচার T1 জানি, তাহলে আমরা T1টা জানি 223°C। তার মানে হচ্ছে 223 প্লাস 273 কেলভিন, 500 কেলভিন, এটুকু জানি, খুব ভালো কথা। এবার আমার T2 বের করতে হবে, তো এটা যদি বের করতে হয় আমাকে এখন বের করতে হবে অ্যাকচুয়ালি কি T2 কত। T2 ছাড়া আমরা অ্যাকচুয়ালি ইটাটা বের করতে পারবো না। সো এখন এই T2টা কিভাবে বের করব সেটা হচ্ছে কোশ্চেন। দেখেন, T2 বের করার জন্য আমরা অ্যাকচুয়ালি আগে চক্রটাকে একটু আঁকি, চক্র আঁকি। খেয়াল করেন কি বলছে, প্রতি ধাপে সংকোচন প্রসারণের অনুপাত 1:2। মানে আমি আঁকবো গ্রাফটা, আমার সঙ্গে সঙ্গে একটু খেয়াল করবেন। ধরেন ইনিশিয়ালি ভলিউম ছিল 1 নাম্বার পয়েন্টে এইটা, এটা হচ্ছে ভলিউম ইনিশিয়ালি। তাহলে প্রত্যেক ধাপে সংকোচন প্রসারণ কত? 1:2। তাহলে এটা যদি আমার V1 হয়ে থাকে, V2টা এই V1 এর ঠিক অর্ধেক হবে না? V2টা হবে V1 এর ঠিক অর্ধেক। সো আমি শুরুতে V1 থেকে V2 তে যাচ্ছি, এটা 1 থেকে 2 এ গেছি। আমি চক্রটা পুরোপুরি আঁকবো আপনাদের বোঝার জন্য, কিন্তু ম্যাথ করার জন্য আসলে এইটুকুই এনাফ, শুধু এইটুকু দিয়ে ম্যাথ হয়ে যাবে, সেটা দেখাবো আমি। এরপর দেখেন, এইবার 2 থেকে 3-এ যাব, আবার আয়তন কি হবে? ডাবল হবে। খেয়াল করেন, এখন 2 থেকে 3 প্রসারণ হচ্ছে, আয়তন ডাবল হবে, তাহলে V1 থেকে আবার এইখানেই আসবো, কিন্তু 2 থেকে 3 আয়তন ডাবল হচ্ছে। এবার আবার 3 থেকে 4-এ আয়তন আরো ডাবল হবে এখান থেকে, তাহলে এখন V1 থেকে V4টা কোথায় যাবে? এখানে V4 এখানে যাবে, আবার ডাবল হয়ে গেল, আবার V4 এর অর্ধেকটা এখানে আসলো। সো এখন দেখেন, প্রতিটা ধাপে সংকোচন প্রসারণ কি হয়ে যাচ্ছে? 1:2 হচ্ছে। কিন্তু আমার এত কিছুর দরকার নাই, আমার দরকার হচ্ছে T1 আমি জানি, আমি T2 বের করতে চাই। সো দেখেন, T1 এবং T2 দুইটা ভিন্ন তাপমাত্রা। সমস্ত প্রক্রিয়ায় কি দুইটা ভিন্ন তাপমাত্রা থাকে? থাকে না। দুইটা ভিন্ন তাপমাত্রা থাকে কিসে? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। তাহলে যদি একটা তাপমাত্রা থেকে আমার আরেকটা তাপমাত্রা বের করতে হয়, অতি অবশ্যই কি নিয়ে কাজ করতে হবে? রুদ্ধতাপীয় প্রক্রিয়া নিয়ে কাজ করতে হবে। এখন তাহলে আমার এখানে রুদ্ধতাপীয় যে প্রক্রিয়াটা আছে, সেই 1 থেকে 2 যদি আমরা দেখি, দেখেন তো T1, 1 এর তাপমাত্রা কিন্তু T1 না, 2 এর তাপমাত্রা T1। এখানে কিন্তু ভুল হয় অনেক সময়। খেয়াল করেন, নিচে 1 এর এই জায়গায় তাপমাত্রা কত? T2। আর 2 এর এখানে তাপমাত্রা কত? T1। একটু আবার পিছনে যাই, চলেন এই যে পিছনে আসি। খেয়াল করেন, সমস্ত প্রসারণের তাপমাত্রাটা T1। এই যে দেখছেন 2 নাম্বার পয়েন্টে এসে তাপমাত্রা কত? T1। আর 1 নাম্বার পয়েন্টের এখানে তাপমাত্রা কত? T2। সো এইটা একটু কেয়ারফুল থাকেন, কারণ এখানে একটা ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। সো আমার তাহলে এখানে এই যে 2 নাম্বার পয়েন্টের এখানে তাপমাত্রা T1 আর 1 নাম্বার এখানে তাপমাত্রা কত? T2। তাহলে T1 এর জায়গায় আয়তনটা কি V1 না V2? T1 এর জায়গায় আয়তনটা কিন্তু আমাদের এখন V2। সো T1 এর জায়গায় আয়তনটা হচ্ছে V2। T1 V2 গামা মাইনাস 1 ইকুয়ালস টু, নিচে 1 নাম্বার পয়েন্টের তাপমাত্রা কত? T2, ওইখানকার আয়তন কত? V1 গামা মাইনাস 1। না, এখন আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে T2 ইকুয়ালস টু T1 V2 বাই V1
গামা মাইনাস ওয়ান। এখন তাহলে দেখেন আমাদের এইখানে অ্যাকচুয়ালি ভি2 এবং ভি1 এর মধ্যে সম্পর্ক কি? গ্রাফ থেকে একদম ক্লিয়ার যে ভি2 ভি1 এর অর্ধেক। তাহলে ভি2 যদি ভি1 এর অর্ধেক হয়ে থাকে আমরা এখানে ডিরেক্টলি হাফ বসায় দিব। গামা কত? কত পারমাণবিক? 2 পারমাণবিক। সো এই যে 2 পারমাণবিক এখন কাজে লাগবে। 2 পারমাণবিক যে কোনো গ্যাসের জন্য গামা এর মানটা কত? 1.44। সো আমার তাহলে গামার ভ্যালুটা বসায় দিব 1.44 মাইনাস ওয়ান। সো টি1 ছিল 500 ইন্টু হাফ পাওয়ার 0.44। সো 500 হাফ পাওয়ার 0.44, 0.5 এর উপরে 0.44 দিই ইন্টু 500, তাহলে 368.56 এত কেলভিন। সো ইটা ইকুয়ালস টু 1 মাইনাস টি2 ডিভাইডেড বাই টি1 ইন্টু 100%। সো তাহলে আসে 26.28%। খেয়াল করেন এটি তাহলে আমাদের অ্যান্সার যে কার্নোট চক্রের কর্মদক্ষতা কত। এখন এটা বোথ অ্যাডমিশন টেস্ট এবং এইচএসসি পরীক্ষা দুইটার জন্যই খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আমি আর একবার রিপিট করতেছি, এইখানে সবার কমন মিস্টেক এই টি1 ভি1 গামা মাইনাস ওয়ান সমান টি2 ভি2 গামা মাইনাস ওয়ান বসিয়ে ফেলে। দেখেন আমার এইখানে যে টি1 তাপমাত্রা সেটার জন্য আয়তন কিন্তু এখানে ভি2, কিন্তু আমরা ওই যে আগের সূত্র অনুযায়ী যদি মুখস্থ সূত্র বসায় দিতে যাই গ্রাফটা না বুঝেই ধুম করে এই ম্যাথটা আপনাদের তখন ভুল হবে, দেখবেন ভুল অ্যান্সার আসবে। তো আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার করতে পারছি। এখন আসেন আমার আপনাদের সঙ্গে কথা ছিল যে আমি আপনাদেরকে ভিডিওটা দেখাবো, চলেন আমরা ভিডিওটা দেখবো। এখন আমরা এখন অ্যাকচুয়ালি ভিডিওটা দেখব যে কিভাবে কার্নোর ইঞ্জিনটা কাজ করতেছে। তাহলে ভিডিওটা আমি ইনশাআল্লাহ প্লে করে দিচ্ছি।
ওকে, তাহলে আমাদের ভিডিও দেখা হয়ে গেল। আমি পুরো ভিডিওর সময় কোনো কথাবার্তা বলি নাই এই কারণে যে আপনারা পুরো জিনিসটা সিমলেসলি দেখে ফেলেন একটু। সো দেখা হয়ে গেছে। আমি এখন জাস্ট একটু পিছন থেকে নিয়ে আমি যে স্ট্রোক গুলা বলছিলাম সেই 4টে স্ট্রোকই কিন্তু আপনারা দেখতে পাইছেন। সো আশা করি এখন কার্নোর ইঞ্জিন নিয়ে কারো কোনো প্রশ্ন থাকারই কথা না যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে। আমি তারপর আবার একটু কিছু জিনিসপত্র দেখিয়ে দিচ্ছি। দেখেন এই যে এইখানে দুইটা পিস্টন দেখানো আছে। সো পিস্টনের নিচে ভালভ থাকে, একটা ইনটেক ভালভ আর একটা এক্সজস্ট ভালভ। ইনটেক ভালভটা যখন খোলা থাকবে তখন সিলিন্ডারের মধ্যে কি প্রবেশ করতে পারবে? গ্যাস প্রবেশ করতে পারবে। আর এই ক্যামশ্যাফট এটা দিয়ে আসলে ভালভগুলোকে সংকুচিত প্রসারিত করা হয়। এই যে দেখেন ক্যামশ্যাফট এখানে আছে, ভালভটা নিচে নামছে, তার মানে এই ভালভটা বন্ধ অবস্থায় আছে। এখন ক্যামশ্যাফটটা যখন উঠে যাবে, ভালভটা উপরের দিকে উঠে যেয়ে অ্যাকচুয়ালি ভালভ ডিফারেন্ট একটা পজিশনে যাবে। সো এরপর অ্যাকচুয়ালি খেয়াল করেন ওই যে আমি বলছিলাম বাইরে থেকে যখনই আমি ইনটেকটাকে খুলে দিব, ইনটেক খুললেই এই যে ইনটেক ভালভ যখনই খোলা হচ্ছে বাইরে থেকে গ্যাসটা কি বায়ুমণ্ডলীয় চাপে ভিতরে প্রবেশ করতেছে। তারপর গ্যাস প্রবেশের পরে সেটা কি সংকুচিত করব। সো বায়ুমণ্ডলীয় চাপে গ্যাস প্রবেশ করলো, করার পরে সেটাকে এরপরে এই যে দেখেন এখন এসে পিস্টনটা বন্ধ হয়ে গেছে। সো এখন ভিতরে কি আছে? গ্যাস আছে। এই গ্যাসটাকে এখন সংকুচিত করতে হবে। তাহলে সংকুচিত করলে আমার এই যে দেখেন ইন্টারনাল এনার্জি বেড়ে যাচ্ছে। সো ইন্টারনাল এনার্জি বাড়ার পরে এখানে আমরা কি করব? ফুয়েল নজল দিয়ে ফুয়েলটাকে অ্যাটোমাইজ করে স্প্রে করে দিব। এই যে ফুয়েলটাকে অ্যাটোমাইজ করে স্প্রে করা হচ্ছে, আগুন জ্বালানো হচ্ছে, জ্বালাও পোড়াও কর্মসূচি শেষ হওয়ার পরে আবার এক্সস্ট গ্যাসটাকে সংকুচিত করে বের করে দেওয়া হচ্ছে। সো এটাই ছিল আমাদের কমপ্লিট কি সাইকেল? কার্নোর সাইকেলটা। সো দেখেন কার্নোর সাইকেলে আমি যেটা করতেছিলাম হিটটাকে ওয়ার্ক ডানে কনভার্ট করছিলাম, এটা ছিল কার্নোর সাইকেল। এখন আমরা রেফ্রিজারেশন সাইকেলে যাব যেখানে আমি হিটটাকে বের করে নিয়ে আসবো কোন একটা কিছু থেকে। সো এবার আমাদের লাগবে যেটা সেটা হচ্ছে রেফ্রিজারেশন সাইকেল বা শীতলীকরণ চক্র। সো রেফ্রিজারেশন সাইকেল বা শীতলীকরণ চক্রটা কি জিনিস সেটা আমি একটু আপনাদেরকে বুঝিয়ে বলবো। এটা হচ্ছে সিম্পলি এসি বা হচ্ছে যে কোনো ফ্রিজ যে নিয়ম নীতিগুলা মেনে কাজ করে সেটাই। সো আমি রেফ্রিজারেশন সাইকেল পুরোটাই আবার স্টার্ট থেকে শুরু করি। দেখেন এখানে আমার উদ্দেশ্য হচ্ছে কোনো একটা অবজেক্ট থেকে হিট বের করে নিয়ে আসা। তাহলে অবজেক্টের মধ্য থেকে হিট কি করে আনবো? বের করে আনবো। এখন আমি এই রেফ্রিজারেশন সাইকেলটা আগে পড়াবো, তারপর এখান থেকে আপনাদেরকে থার্মোডিনামিক্সের সেকেন্ড ল যেটা আছে সেই লটা পড়াবো। সো ফার্স্ট ল অফ থার্মোডিনামিক্স ওয়াজ যে ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। আর সেকেন্ড লটা কি আমি রেফ্রিজারেশন সাইকেল পড়াবো তাহলে বুঝতে সুবিধা হবে। রেফ্রিজারেশন সাইকেলে আমার অ্যাকচুয়ালি যেটা করা হয় সেটা হচ্ছে কোনো একটা এখানে যে কার্যনির্বাহক বস্তুটা আছে এই বস্তুর মাধ্যমে হিটটাকে আগে অ্যাবজর্ব করা হয়, হিটটাকে অ্যাবজর্ব করে হিটটাকে কোথাও নিয়ে রিলিজ করা হয়। আমি আপনাদেরকে একটু জিনিস বুঝিয়ে বলি, একটা ডিফারেন্ট এক্সাম্পল আমি দিব। এই এক্সাম্পল হয়তো বা আপনারা শোনেন নাই, শুনলে তো মাশাল্লাহ ভালো। আপনারা বাসায় যদি কোথাও পানি পড়ে যায় পানিটাকে কি করেন? ন্যাকড়া দিয়ে মুছে নেন না? একটু এক্সাম্পলটা মনোযোগ দিয়ে শুনবেন কাইন্ডলি, কারণ এই এক্সাম্পল গুলো আপনাকে বুঝতে সাহায্য করবে জিনিসটা। আপনি বাসায় কোথাও পানি পড়ছে, তাহলে পানি পড়ে গেলে সঙ্গে সঙ্গে টিস্যু পেপার বা ন্যাকড়া নিয়ে আসেন। ন্যাকড়া বা টিস্যু দিয়ে পানিটাকে আপনি অ্যাবজর্ব করে তারপর ওই ন্যাকড়াটাকে যে আবার চিপে ফেলেন। টিস্যুর কথা বাদ দিয়ে, কারণ টিস্যুটা ফেলে দিচ্ছেন আপনি। কিন্তু যদি ন্যাকড়া বা স্পঞ্জ ইউজ করেন, যদি একটু স্মার্ট হন আপনারা, তাহলে আপনার স্পঞ্জ ইউজ করার কথা। স্পঞ্জের স্যান্ডেল না, স্পঞ্জ হচ্ছে ওই যে যেটা দিয়ে পানি শোষণ করা যায়। সো আপনি ধরেন একটা স্পঞ্জ কোথাও পানি পড়ে গেছে ওর উপরে দিলেন, তাহলে পানিটাকে শোষণ করবে কে? স্পঞ্জ। আপনি এরপর স্পঞ্জটাকে চিপে পানিটাকে ফেলে দিয়ে আবার এনে পানিটাকে শুষবেন না স্পঞ্জ দিয়ে? তাহলে এখানে কার্যনির্বাহক বস্তু কে কাজ করতেছে? স্পঞ্জ। কিন্তু স্পঞ্জটাকে কাজ করার জন্য আপনাকে ওকে চিপতে হচ্ছে। আপনি যদি ওকে না চিপেন তাহলে কি পরের বারও কাজ করতে পারবে?
পারবে না। সো সাইকেলটাকে চালানোর জন্য আপনাকে এক্সটার্নালি একটা কি দিতে হচ্ছে, এনার্জি দিতে হচ্ছে। সো আপনি যখন ওই স্পঞ্জটাকে চিপতেছেন, এইটা হচ্ছে এক্সটার্নাল এনার্জি প্রোভাইডেড বাই ইউ। কাজ কে করতেছে? আপনি কি হাত দিয়ে পানিটাকে তুলে নিয়ে ফেলতেছেন? আপনি কিন্তু হাত দিয়ে পানিটাকে তুলে নিয়ে ফেলতেছেন না। কাজ করতেছে এখানে স্পঞ্জ। আর স্পঞ্জকে কাজ করার জন্য সাপোর্ট দিতেছেন আপনি। এখন ঠান্ডা মাথায় চিন্তা করেন, একটা জায়গায় অনেক পানি পড়ছে। একটু বেশ বড় একটা স্পঞ্জ দিয়ে ওই পুরো পানি শুষে ফেলতে পারবেন আপনি। আপনার কিন্তু হাতে খুব বেশি ঝামেলা হবে না। তারপর স্পঞ্জটা নিয়ে চিপে আবার পানিটা ফেলে দিয়ে আবার স্পঞ্জটা নিয়ে আসেন, একটা জায়গায় ঝকঝকে তকতকে পরিষ্কার করে ফেলতে পারবেন। সো আশা করি এক্সাম্পলটা বুঝছেন। এখন এই স্পঞ্জের মতোই রেফ্রিজারেশন সাইকেলটা কাজ করে। কিভাবে কাজ করে দেখেন। আমার উদ্দেশ্য হচ্ছে রেফ্রিজারেটরের ভিতর থেকে হিটটা বের করে এনভায়রনমেন্টে ছেড়ে দেওয়া। তাহলে আমার রেফ্রিজারেটরের ভিতর থেকে যদি হিটটাকে অ্যাবজর্ব করতে হয়, কিভাবে অ্যাবজর্ব করব? দ্যাট ইজ দ্য ফার্স্ট কোশ্চেন। অ্যাবজর্ব করার জন্য, তাপটাকে শোষণ করার জন্য আমার একটা কি লাগবে? স্পঞ্জের মতো কার্যনির্বাহক বস্তু লাগবে। তাহলে আমার একটু আগে যে এক্সাম্পলটা ছিল, এক্সাম্পলের পানিটা এখন হচ্ছে হিট। এক্সাম্পলে আমার যে পানি সেটা হচ্ছে হিট। তাহলে হিটটাকে আমি অ্যাবজর্ব করব। সো স্পঞ্জ দিয়ে পানি অ্যাবজর্ব করতেছিলাম, তাহলে হিটটাকে অ্যাবজর্ব করব কি দিয়ে? হিটটাকে আমরা অ্যাবজর্ব করব অ্যাকচুয়ালি কোনো একটা পদার্থ দিয়ে। কিরকম পদার্থ? ধরেন আপনি একটা লিকুইডকে যদি ফ্রিজের মধ্যে রাখেন, যে লিকুইডটা বাষ্পীভূত হবে এবং বাষ্পায়নের সময় তার যে লেটেন্ট হিট বা সুপ্ত তাপ সে ফ্রিজের ভিতর থেকে অ্যাবজর্ব করবে। কথা বুঝেন? আপনার কোনো একটা তরল পদার্থকে বাষ্পায়িত করতে চান, স্ফুটন না কিন্তু, জিনিসটা বাষ্পায়ন, ইভাপোরেশন। সো এখানে একটু বলে নেই, বাষ্পায়ন এবং স্ফুটন দুইটার মধ্যে কিন্তু বেশ বড় একটা তফাৎ আছে। বাষ্পায়ন হচ্ছে স্বতঃস্ফূর্ত একটা প্রক্রিয়া, আর স্ফুটন হচ্ছে ফোর্সফুল একটা প্রসেস। সো আপনি যখন রেফ্রিজারেটরের ভিতরে কোনো একটা তরলকে বাষ্পে পরিণত করতে যাবেন, ইন্টারনাল যে এনার্জি আছে, অন্তস্থ শক্তি যেটা আছে রেফ্রিজারেটরের ভিতরে, সেই শক্তিটা শোষণ করবে কে? ওই যে যে তরলটা বাষ্পে রূপান্তর হবে। তাহলে আমাদের স্টেপ 1 হচ্ছে একটা তরলকে আমার বাষ্পে রূপান্তরিত করতে হবে। তাহলে যে বাষ্পে রূপান্তর করবে তরলকে, তার নাম কি হবে? বাষ্পায়ক বা ইভাপোরেটর। তাহলে এই বাষ্পায়কে আপনি যখন কি দিবেন, ইনপুট দিবেন, সেটা কি হবে? তরল ইনপুট দিবেন। তাহলে এই তরলটা হতে হবে নিম্নচাপ তরল। কেন নিম্নচাপ তরল হতে হবে? কারণ তরলের চাপ যদি বেশি হয় তাহলে সে তো সহজে বাষ্পে পরিণত হতে পারবে না। তাহলে নিম্নচাপ তরলটা বাষ্পায়কের মধ্য দিয়ে যখন যাবে, সে নিম্নচাপ বাষ্পে পরিণত হবে। এখন নিম্নচাপ তরল নিম্নচাপ বাষ্পে পরিণত হচ্ছে, চারপাশ থেকে হিট কি সে কি করলো? শুষে নিল না? হিট যখনই অ্যাবজর্ব করতেছে, ধরেন সে হিট অ্যাবজর্ব করলো কিউএল পরিমাণ, রেফ্রিজারেটরের ভিতর থেকে সে হিট অ্যাবজর্ব করলো। এখানে চাপটা কি? কম, পি লো, পিএল। টেম্পারেচারটাও এখানে কি? কম, টিএল। কেন টেম্পারেচার কম? কারণ চারপাশ থেকে হিটটা শুষে নিছে কে? তরলটা। এখন এই তরলটাকে নিয়ে আমি যদি বাইরে ছেড়ে দেই বাষ্প আকারে, তাহলে তো লাভ নাই। আমার আবার এটাকে ব্যবহার করতে হবে। ওই যে দেখেন, স্পঞ্জটাকে চিপে আবার পানি শুষতেছিলাম না? একইভাবে আমি একই তরলকে বারবার ব্যবহার করতে চাই। তাহলে এই যে নিম্নচাপ বাষ্প পেলাম, এই বাষ্পটাকে আবার নিম্নচাপ তরলে কনভার্ট করতে হবে। তাহলে বাষ্পকে তরলে কনভার্ট করার প্রথম প্রসেস হচ্ছে এটাকে কম্প্রেস করতে হবে। তাহলে কম্প্রেস করতে গেলে আমরা একটা লাগবে কম্প্রেসর। এখন কম্প্রেসর কি নিজে নিজে চাপ দিবে নাকি ওকে চাপ দিতে হবে? ওই যে পানি শুষছিলেন আপনি স্পঞ্জ দিয়ে, স্পঞ্জটাকে চাপ দিলেই তো পানি বের হবে। সুতরাং এখানে তাহলে কম্প্রেসরে আপনাকে একটা এনার্জি দিতে হবে। এই এনার্জিটা ধরেন ডাব্লিউ ইন, এনার্জি দিলেন কম্প্রেসরকে। এবার এই কম্প্রেসরে যখনই এনার্জি দিচ্ছেন, সে চাপটা নিম্নচাপ বাষ্পকে
উচ্চচাপ বাষ্পে পরিণত করতে পারবে। সো নিম্নচাপ বাষ্পটা কিসে পরিণত হয়ে গেছে? উচ্চচাপ বাষ্পে পরিণত হয়েছে। এখন একটা বাষ্পকে আপনি যদি চাপ দেন, চাপ বাড়ায় দেন, তাহলে কি হবে? অণুগুলার মধ্যবর্তী আন্তঃআণবিক দূরত্ব কমে যাবে, অণুগুলার মধ্যে সংঘর্ষ বাড়বে এবং টেম্পারেচার কি হবে? বেড়ে যাবে। কারণ টেম্পারেচার যদি বেড়ে যায়, সে কি করবে? বাইরের সংস্পর্শে আসলেই হিট রিলিজ করবে। সো উচ্চচাপ বাষ্পটা এখন তার টেম্পারেচার যেহেতু বেশি, সে এবার যেটা করবে, এনভায়রনমেন্টে হিটটাকে রিলিজ করে দিবে। এই যে হিট রিলিজ। সো এখন যে হিট রিলিজ করতেছে তাকে বলা হয় শীতক বা কনডেন্সার। এখন এই যে উচ্চচাপ বাষ্পটা, সে উচ্চচাপ তরলে পরিণত হয়ে গেল। তাহলে এখানে চাপটা হায়ার, পিএইচ। এখানে যে হিটটা রিলিজ হচ্ছে কিউএইচ, হায়ার হিট রিলিজ হচ্ছে, এবং এখানে টেম্পারেচারটাও কিন্তু হায়ার, টিএইচ। সবই হাই। কেন হাই? কারণ দেখেন, আপনি কম্প্রেসর দিয়ে যখন চাপ দিচ্ছেন একটা বাষ্পকে, বাষ্পের তাপমাত্রা কম থাকবে না, বেড়ে যাবে। এইবার উচ্চচাপ তরল থেকে নিম্নচাপ তরলে কনভার্ট করার জন্য আমার আবার যেতে হবে একটা এক্সপানশন ভালভের মধ্যে দিয়ে। তাহলে এটা হচ্ছে এক্সপানশন টিউব। প্রসারণ কুণ্ডলী। সো জিনিসটা খেয়াল করেন, অ্যাকচুয়ালি কাজ করতেছে কে? কাজ করতেছে ভিতরের যে তরলটা আছে সেটা। কিন্তু এটাকে কাজ করানোর জন্য ওই যে দেখেন, কম্প্রেসর যদি না থাকে কাজ করাতে পারবেন? পারবেন না। তাহলে কম্প্রেসরটা হচ্ছে এখানে ওই যে চিপ দিচ্ছেন যে আপনি, ওইটা। আর বাকি পুরো জিনিসটাই হচ্ছে অটোমেটিক্যালি কোনো একটা তরল কাজ করতেছে। এখন আগে শুরুর দিকে এই তরলটা ইউজ করা হতো ক্লোরোফ্লুরোকার্বন, সিএফসি। আপনারা পড়ছেন যে সিএফসি পরিবেশের জন্য হুমকি স্বরূপ, খুব ক্ষতি করে। এখনকার ফ্রিজ গোলায় অ্যাকচুয়ালি ক্লোরোফ্লুরোকার্বন ইউজ করা হয় না, আইসোপেন্টেন বা আইসোবিউটেন জাতীয় কোনো একটা কেমিক্যাল ব্যবহার করা হয়। সো তাহলে এখন একটা জিনিস খেয়াল করি আমরা, এইখানে ইনপুট আউটপুট নিয়ে আমাদের জ্ঞানজাম হয়। আমাদের এখানে ইনপুট কি আউটপুট কি খেয়াল করেন। পুরা চক্রটাকে কাজ করানোর জন্য আমার অ্যাকচুয়ালি ডাব্লিউ ইনপুট, এই কম্প্রেসরটা লাগতেছে। আপনি যদি স্পঞ্জটাকে না চিপেন আর ব্যবহার করতে পারবেন? পারবেন না। সো এই যে চক্রটায় ইনপুট হচ্ছে ডাব্লিউ ইনপুট, আউটপুটটা কি? আপনি রেফ্রিজারেটরের ভিতর থেকে যে তাপটা বের করে নিয়ে আসতেছেন সেটা হচ্ছে আউটপুট। তাহলে কিউ এল এখানে আউটপুট। এটা নিয়ে অনেক জ্ঞানজাম হয়। দেখেন আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে একটা রেফ্রিজারেটরের ভিতরটা ঠান্ডা করা। তাহলে রেফ্রিজারেটরের ভিতর থেকে যে তাপ বের করে আনতে পারতেছি, ওইটুকুই হচ্ছে আমার এই সিস্টেমের আউটপুট। বাইরে কত ছাড়ছি সেটা দেখার বিষয় না। দেখার বিষয় আমার এখানে পারপাস বা উদ্দেশ্যটা কি ছিল? রেফ্রিজারেটরের ভিতর থেকে তাপ বের করা। রেফ্রিজারেটরের ভিতর থেকে কতটুকু তাপ বের করতে পারছি? কিউএল। এখন দেখেন, QH equals to QL plus W in, or W input equals to QH minus QL. এখন এইখানে আমরা কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স বা কার্যকৃত সহগ যেটা পাবো, এটা হচ্ছে আউটপুট বাই ইনপুট। এখানে পার্সেন্টাইলের কোনো ব্যাপারই নাই। সো আউটপুটটা হচ্ছে এখানে কিউএল, ইনপুটটা হচ্ছে ডাব্লিউ ইন। তাহলে কিউএল ডাব্লিউ ইন হচ্ছে কিউএইচ মাইনাস কিউএল। সো এটাই হচ্ছে সম্পূর্ণ রেফ্রিজারেশন সাইকেল। এখন সিওপি যত বড় হবে, যত বেশি হবে, শীতলীকরণ চক্র তত ভালো হবে। আমি বুঝায় বলতেছি, দেখেন, আপনি ডাব্লিউ ইনপুট দিয়ে তাকে কাজ করাইতে চাচ্ছেন।
সো ডাব্লিউ ইনপুটের তুলনায় কিউএলটা যদি বেশি হয়, তার মানে অল্প পরিমাণ কাজ করে আপনি সিস্টেমকে দিয়ে বেশি পরিমাণ আউটকাম নিতে পারতেছেন। আমি একটু অন্যভাবে বলি, ডাব্লিউ ইনটা হচ্ছে মোটিভেশন, আর কিউএল হচ্ছে আপনি যে পরিমাণ কাজ করতেছেন। ধরেন আমি ভালো মোটিভেটর না, সো আমি 1 ঘন্টা পকাইলাম, আপনি যে আধা ঘন্টা পড়লেন, তাহলে আমি খুবই বাজে মোটিভেটর। আমি 1 ঘন্টা কথা বলছি, আপনি 1 ঘন্টা শুনে তারপর যাই ঠিক আছে স্যার বলছে যে একটু পড়তে বসে, আধা ঘন্টা পরেই পড়া শেষ, তাহলে আমার এখানে সিওপি হাফ। কিন্তু আমি যদি আপনাকে, মানে আমি যদি ভালো মোটিভেটর হইতাম, ভালো মোটিভেটর হতে পারতাম, তাহলে কি হতো, ধরেন আমি আপনাকে আধা ঘন্টা কথা বলছি, আপনি মোটিভেটেড হয়ে 10 ঘন্টা পড়ে ফেলছেন, সর্বনেশে ব্যাপার। সো আধা ঘন্টার মোটিভেশনে আপনি 10 ঘন্টা পড়ে ফেলছেন। ইনপুট কি হাফ আওয়ার, আউটপুট কত 10 আওয়ার, মানে হচ্ছে তখন 20 হয়ে যেত আমার কার্যকৃত সহগ বা সিওপি। এবার প্রশ্নটা হচ্ছে যে সাইকেলটা তো বুঝাইলাম, কিন্তু এখানে কিভাবে আমাদের অ্যাকচুয়ালি তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা আসবে একটু খেয়াল করেন। আমি রেফ্রিজারেটরের ভিতর থেকে তাপটাকে এনে এনভায়রনমেন্টে ছাড়তেছি। এখন রেফ্রিজারেটরের ভিতরটা ঠান্ডা, বাইরে কি গরম, তার মানে নিম্ন তাপের উৎস হতে উচ্চ তাপমাত্রায়, আবার বলতেছি নিম্ন তাপমাত্রার উৎস হতে বা আধার হতে উচ্চ তাপমাত্রায় তাপকে যদি স্থানান্তর করতে হয়, একটা এক্সটার্নাল সাহায্য লাগে। ওই যে এক্সটার্নাল সাহায্য, এখানে ডাব্লিউ ইনপুট কম্প্রেসর যেটা দিচ্ছে। সো আমি তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্রটাকে তাহলে এখন স্টেট করে দেই, এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। বাহ্যিক সাহায্য বা কৃতকাজ ছাড়া নিম্ন তাপমাত্রার কোনো তাপাধার থেকে, তাপ আধার মানে তাপের আধার, যেখানে তাপ সঞ্চয় করে রাখছেন, হতে উচ্চ তাপমাত্রার তাপাধারে তাপের সঞ্চালন করা যায় না। এটাই হচ্ছে তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্র। ওকে, চলেন আজকের ক্লাসটা শেষ করবো একটা ম্যাথ দিয়ে, যে আমরা যেহেতু এখানে পুরা জিনিসটা পড়লাম, তাহলে আমাদের রেফ্রিজারেশন সাইকেলে কি টাইপের ম্যাথ হইতে পারে সেটা একটু দেখি। চলেন আমরা রেফ্রিজারেশন সাইকেলটা একটা ম্যাথ করে আজকের ক্লাসটা শেষ করব। কোশ্চেন কার্নোট চক্র তাহলে ইনশাআল্লাহ আমরা নেক্সট দিন পড়বো। সরি, কার্নোট চক্র না, কি বলতেছি, এনট্রপি নেক্সট দিনে চলে যাবে ইনশাআল্লাহ। সো আমাদের তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে, একটি রেফ্রিজারেটরে ব্যবহৃত তরলের সিওপি 2.5। আমি যে তরলটা ব্যবহার করব সেটার সিওপি কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স হচ্ছে 2.5। এই রেফ্রিজারেটরে 10 মিনিট সময়ে 2 কিলোগ্রাম 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি বরফে পরিণত করতে কত ক্ষমতার কম্প্রেসার ব্যবহার করতে হবে। সো চলেন আমরা এখানে এই ম্যাথটুকু করি, যে আমাকে বের করতে বলছে কোন একটা কম্প্রেসর, সেই কম্প্রেসরের ক্ষমতা কত হবে। সো চলেন দেখি।
আমার এইখানে রেফ্রিজারেটর ব্যবহৃত তরলের সিওপি দেওয়া আছে 2.5, 10 মিনিট সময়ে 2 কিলোগ্রাম 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি বরফে পরিণত করতে হবে। একটু খেয়াল করে দেখেন, আপনি রেফ্রিজারেটরে পানিটা রাখছেন, 2 কিলোগ্রাম পানি রাখছেন 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার, এইখান থেকে হিটটাকে কি করে আনতে হবে? বের করে আনতে হবে না? তাহলে হিট যদি বের করে আনতে হয়, খেয়াল করেন, কিউএল যে পরিমাণ হিট বের করে নিয়ে আসবো সেই হিটটা কত? প্রথমে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি এম এস ডেল থিটা 0 ডিগ্রিতে নিব। জিনিসটা বুঝেন, প্রথমে 25 ডিগ্রি থেকে কততে নিব? 0 ডিগ্রিতে নিব। তাহলে এটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রিতে। এরপর 0 ডিগ্রির পানিকে 0 ডিগ্রির বরফে পরিণত করব। সো 2 কিলোগ্রাম 0 ডিগ্রির পানিকে বরফে পরিণত করতে 3,36,000 জুল লাগবে। সো এটা হচ্ছে তাহলে আমার মোট যে পরিমাণ তাপটা, হিটটা বের করে আনতে হবে। তাহলে 2 ইন্টু 4,200 ইন্টু 25, এটা হচ্ছে 2,10,000 যোগ 3,72,000। সো 2,10,000 যোগ 3,72,000, 5,82,000 জুল। সো এই পরিমাণ হিট আমাকে বের করে আনতে হবে। এখন দেখেন সিওপি ইকুয়ালস টু কিউএল ডিভাইডেড বাই ডাব্লিউ ইন ছিল, তাহলে 2.5 ইকুয়ালস টু 5,82,000 ডিভাইডেড বাই ডাব্লিউ ইন। তাহলে কম্প্রেসর যে কাজটা করতেছে, ডাব্লিউ ইন ইকুয়ালস টু 5,82,000 ডিভাইডেড বাই 2.5, 2,32,800 এত জুল। এখন আমার লাগবে হচ্ছে ক্ষমতা পি। তাহলে পি সমান কত? কৃতকাজ ডিভাইডেড বাই টাইম টি। তাহলে 2,32,800 ডিভাইডেড বাই কত সময়ে কাজটা করতে হবে? 10 মিনিট সময়ে, 10 ইন্টু 60 সেকেন্ড, তাহলে এত ওয়াট। সো পি হচ্ছে এইটা ডিভাইডেড বাই 600, 388 ওয়াটের একটা কম্প্রেসর ব্যবহার করতে হবে। দেখছেন, একটা রেফ্রিজারেটর তাহলে তৈরি করার সময় ওই কম্প্রেসরটার অ্যাকচুয়ালি ক্ষমতা কত হতে হবে সেটা এইভাবে ক্যালকুলেট করা যায় অ্যাকচুয়ালি। ওকে, তাহলে তাপগতিবিদ্যার আজকের লেকচারটা এই পর্যন্তই থাকতেছে ইনশাল্লাহ। সো আমরা নেক্সট ক্লাসে এনট্রপিটা পড়বো এবং বাকি ম্যাথ করব। সো নেক্সট ক্লাসটা অ্যাকচুয়ালি পুরোপুরি ম্যাথের ক্লাস হয়ে যাবে ইনশাল্লাহ।